নমস্কার দর্শক বন্ধুরা, আমি সুমন আপনাদের সাথে। আপনি যদি ইপিএফে টাকা জমা করেন, ইপিএসের সদস্য হন অথবা ভবিষ্যতে পেনশনের উপর ভরসা করেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকার এমন একটি নতুন পেনশন স্কিম চালু করেছে যার মধ্যে কিছু নিয়ম আগের মতোই রাখা হয়েছে, আবার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনও করা হয়েছে। এর মধ্যে এমন একটি নিয়মও আছে যেখানে নির্দিষ্ট পরিস্থিতিতে আপনার পেনশন ক্লেমে দেরি হলে 12% পর্যন্ত সুদ পাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। অনেকেই এখন ভাবছেন, নতুন স্কিম চালু হওয়ায় কি পুরনো পিএস 95 বন্ধ হয়ে গেল? যারা ইতিমধ্যে পেনশন পাচ্ছেন তাদের কি কোনো সমস্যা হবে? ন্যূনতম পেনশন কি বেড়েছে? হায়ার পেনশনের নিয়ম কি কোনো পরিবর্তন এসেছে? আর নতুন করে ইপিএফে যোগ দিলে কারা এই স্কিমের সুবিধা পাবেন? এই ভিডিওতে আমরা একে একে সব প্রশ্নের উত্তর জানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা অনেকেই এখনও জানেন না। চলুন শুরু করা যাক। সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এমপ্লয়িজ পেনশন স্কিম 2026 নামে একটি নতুন পেনশন স্কিমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই স্কিমটি এখন থেকে আগের এমপ্লয়িজ পেনশন স্কিম 1995, যেটিকে আমরা সাধারণভাবে ইপিএস 95 নামে চিনি, এবং আরও আগে চালু থাকা এমপ্লয়িজ ফ্যামিলি পেনশন স্কিম 1971 পরিবর্তে কার্যকর হবে। নতুন এই ব্যবস্থা কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 আওতায় আনা হয়েছে। সরকারি গেজেটে প্রকাশের দিন অর্থাৎ 29 জুন 2026 থেকে এটি কার্যকর হয়েছে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে নেওয়া খুবই দরকার। নতুন স্কিম এসেছে মানেই কিন্তু পুরনো পেনশনভোগীদের পেনশন বন্ধ হয়ে যাচ্ছে না। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যাদের পেনশন আগের স্কিম অনুযায়ী ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে তারা আগের মতোই নিয়মিত পেনশন পেতে থাকবেন। অর্থাৎ বর্তমানে যারা ইপিএসের আওতায় পেনশন পাচ্ছেন তাদের জন্য কোনো নতুন আবেদন বা কোনো বাড়তি পদক্ষেপের প্রয়োজন নেই। এখন প্রশ্ন হলো, যদি পুরনো সুবিধা চালুই থাকে তাহলে নতুন স্কিম আনার দরকার কী ছিল? এই প্রশ্নটা এখন অনেকের মনে ঘুরছে। আসলে সরকার পুরো পেনশন ব্যবস্থাকে সোশ্যাল সিকিউরিটি কোড 2020 সঙ্গে মিলিয়ে নতুন আইনি কাঠামোর মধ্যে এনেছে। অর্থাৎ অনেক পুরনো নিয়মকে নতুনভাবে সাজানো হয়েছে। একই সঙ্গে কিছু নতুন সুবিধা এবং কিছু নির্দিষ্ট সময়সীমাও যোগ করা হয়েছে। তবে একটা বিষয় জেনে অনেকেই স্বস্তি পাবেন, পেনশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয় কিন্তু একেবারেই বদলায়নি। প্রথমত, মাসিক পেনশন কিভাবে হিসাব করা হবে সেই সূত্র আগের মতোই রয়েছে। দ্বিতীয়ত, কর্মী এবং নিয়োগকর্তার অবদানের কাঠামোতেও কোনো পরিবর্তন করা হয়নি। আর তৃতীয়ত, ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণও আগের অবস্থাতেই রাখা হয়েছে। অর্থাৎ নতুন স্কিম মানেই সব কিছু নতুন হয়ে যাচ্ছে এমনটা নয়, বরং যেগুলো ভালোভাবে কাজ করছিল সেগুলো আগের মতোই রাখা হয়েছে, আর যেখানে আরও স্বচ্ছতা বা দ্রুত পরিষেবা দরকার ছিল সেখানে পরিবর্তন আনা হয়েছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই নতুন ইপিএস 2026 স্কিমে কারা যোগ দিতে পারবেন? বিজ্ঞপ্তি অনুযায়ী যারা 29 জুন 2026 অথবা তারপরে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড স্কিম 2026 অধীনে অথবা কোনো প্রতিষ্ঠানের ইপিএফে নতুন করে সদস্য হবেন এবং যাদের বেতন সেই সময় কেন্দ্রীয় সরকারের নির্ধারিত বেতন সীমার মধ্যে থাকবে, তারা এই নতুন ইপিএসের আওতায় আসবেন। শুধু নতুন কর্মীরাই নন, যারা আগে থেকেই এমপ্লয়িজ পেনশন স্কিম 1995 সদস্য ছিলেন অথবা সেই স্কিমের সদস্য হওয়ার যোগ্য ছিলেন, এমনকি এমপ্লয়িজ ফ্যামিলি পেনশন স্কিম 1971 আওতায় আসার যোগ্য ছিলেন, তাদের ক্ষেত্রেও নতুন স্কিম প্রযোজ্য হবে। অর্থাৎ সরকার নতুন করে সদস্যদের আলাদা কোনো শ্রেণীতে ভাগ করেনি। পুরনো যোগ্য সদস্যদেরও এই নতুন আইনি কাঠামোর মধ্যেই রাখা হয়েছে। কিন্তু এখানে আরও একটি বড় প্রশ্ন আছে, নতুন স্কিমে কি পেনশন হিসাব করার নিয়ম বদলেছে? আপনার অবদান কি বাড়বে নাকি নিয়োগকর্তাকে বেশি টাকা জমা দিতে হবে? এই প্রশ্নগুলোর উত্তর অনেকের ধারণার থেকে একেবারেই আলাদা। আপনার মাসিক পেনশন কি এখন নতুনভাবে হিসাব করা হবে? এর উত্তর হলো না।
সরকার এই অংশে কোনো পরিবর্তন করেনি, অর্থাৎ আপনার পেনশন যেভাবে আগে হিসাব করা হতো এখনও ঠিক সেই একই নিয়মে হিসাব হবে। পেনশন নির্ধারণের সূত্রটি আগের মতোই রয়েছে। মাসিক পেনশন ইকুয়াল টু পেনশনযোগ্য বেতন ইনটু পেনশনযোগ্য চাকরির মেয়াদ ডিভাইডেড বাই 70। এখানে অনেকেই একটি বিষয় নিয়ে বিভ্রান্ত হন। অনেকে মনে করেন চাকরির শেষ মাসে যে বেতন পান সেটির ভিত্তিতেই পেনশন নির্ধারণ করা হয়, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়। পেনশনযোগ্য বেতন বলতে বোঝানো হয়েছে পেনশন তহবিল থেকে বেরিয়ে যাওয়ার আগে শেষ 60 মাসে পাওয়া গড় মাসিক বেতন, অর্থাৎ শেষ 5 বছরের গড় বেতনের ভিত্তিতেই এই হিসাব করা হবে। তাই এই নিয়মে নতুন কোনো পরিবর্তন আনা হয়নি। কিন্তু শুধু পেনশন হিসাবের সূত্র জানলেই তো সব শেষ নয়। অনেকের পরের প্রশ্ন থাকে, ইপিএফে যে টাকা জমা হয় তার মধ্যে পেনশনের জন্য কত টাকা যাবে, সেই হিসাব কি বদলেছে? এখানেও উত্তর একই, না। অবদানের নিয়মও আগের মতোই রয়েছে। বর্তমান ব্যবস্থার মতোই নিয়োগকর্তা কর্মীর বেতনের 8.33% পেনশন তহবিলে জমা দেবেন। অবশ্য এটি সরকারের নির্ধারিত বেতনসীমার মধ্যে প্রযোজ্য। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের আগের নিয়মেই কর্মীর বেতনের 1.16% অবদান দেবে। এটিও নির্ধারিত বেতনসীমার মধ্যে গণনা করা হবে। অর্থাৎ নতুন ইপিএস 2026 চালু হলেও সাধারণ সদস্যদের জন্য অবদানের শতাংশে কোনো পরিবর্তন করা হয়নি। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা হায়ার পেনশন বেছে নেওয়ার সদস্যদের জন্য। আপনি নিশ্চয়ই মনে করতে পারছেন, কিছুদিন আগে সুপ্রিম কোর্টের রায়ের পরে অনেক ইপিএফ সদস্য হায়ার পেনশনের জন্য আবেদন করেছিলেন। সেই ব্যবস্থা এবার আনুষ্ঠানিকভাবে নতুন ইপিএস 2026 এর মধ্যেই যুক্ত করা হয়েছে। এর অর্থ কী? এর মানে হলো আগে হায়ার পেনশনের বিষয়টি আদালতের রায়ের ভিত্তিতে কার্যকর হচ্ছিল, এখন সেটি সরকারি নতুন স্কিমের অংশ হয়ে গেল। ফলে এই বিষয়ে আইনি অবস্থান আরও পরিষ্কার হয়েছে। এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখা হয়েছে, যারা হায়ার পেনশনের আওতায় থাকবেন তাদের ক্ষেত্রে 15,000 টাকার বেশি বেতনের অংশের জন্য অতিরিক্ত অবদান দিতে হবে। সেই কারণে নিয়োগকর্তার মোট অবদান 9.49% পর্যন্ত হতে পারে। তবে এটি সবার ক্ষেত্রে নয়, শুধুমাত্র হায়ার পেনশনের জন্য প্রযোজ্য। সদস্যদের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা আসলে ইপিএস 2026 এর অধীনে মাসিক পেনশন পাওয়ার যোগ্য হবেন? এই ক্ষেত্রেও সরকার কোনো নতুন শর্ত যোগ করেনি। আগের মতো একজন সদস্যকে কমপক্ষে 10 বছরের যোগ্য পরিষেবা সম্পন্ন করতে হবে, তার পাশাপাশি নির্ধারিত অবসরের বয়সে পৌঁছাতে হবে। এই দুটি শর্ত পূরণ হলে তিনি নিয়ম অনুযায়ী মাসিক পেনশন পাওয়ার যোগ্য হবেন। কিন্তু ধরুন আপনার এখনও অবসরের বয়স হয়নি, তবুও কি আগে থেকেই পেনশন নেওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সেই সুযোগ এখনও রয়েছে। যদি কোনো সদস্য অন্তত 10 বছর চাকরি সম্পূর্ণ করেন, তাহলে তিনি 50 বছর বয়স থেকে আগাম পেনশন নেওয়ার আবেদন করতে পারবেন। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আগাম পেনশন নেওয়ার সুবিধা থাকলেও এর একটি মূল্য দিতে হবে। স্বাভাবিক অবসরের বয়সের আগে যত বছর আগে আপনি পেনশন নিতে শুরু করবেন, প্রতি বছরের জন্য আপনার মাসিক পেনশন 4% করে কমে যাবে। অর্থাৎ আগে পেনশন পাওয়া যাবে ঠিকই, কিন্তু সেই পেনশনের পরিমাণও সেই অনুযায়ী কম হবে। তাই আগাম পেনশনের সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের আর্থিক পরিকল্পনা ভালোভাবে ভেবে নেওয়া জরুরি। এবার একটু ভাবুন তো, সবাই কি 10 বছর একই প্রতিষ্ঠানে চাকরি করতে পারেন? অনেকেই মাঝপথে চাকরি বদলান, কেউ আবার ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দেন। তাহলে যদি 10 বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ছাড়তে হয়, সেই ক্ষেত্রে কি হবে? আপনার এতদিনের পেনশনের পরিষেবা কি পুরোপুরি নষ্ট হয়ে যাবে, নাকি সেই পরিষেবা ভবিষ্যতে আবার কাজে লাগানো যাবে? যদি 10 বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি ছেড়ে দেন, তাহলে কি হবে? অনেকেই ভাবেন এতদিন যে পেনশন পরিষেবা জমা হয়েছে সেটি হয়তো পুরোপুরি বাতিল হয়ে যাবে, কিন্তু বাস্তবে বিষয়টি তা নয়।
নতুন ইপিএস 2026 হয়েও আগের মতো এই ক্ষেত্রে দুটি বিকল্প রাখা হয়েছে। প্রথম বিকল্প হলো আপনি চাইলে উইথড্রল বেনিফিট নিতে পারেন, অর্থাৎ নির্ধারিত নিয়ম অনুযায়ী যে সুবিধা পাওয়ার কথা সেটি তুলে নিতে পারবেন। দ্বিতীয় বিকল্পটি অনেকের কাছে আরও গুরুত্বপূর্ণ হতে পারে, আপনি চাইলে একটি স্কিম সার্টিফিকেট নিতে পারবেন। এই সার্টিফিকেটের সুবিধা কি? ধরুন আপনি আজ একটি চাকরি ছেড়ে দিলেন, কয়েক মাস পরে বা কয়েক বছর পরে অন্য কোনো প্রতিষ্ঠানে যোগ দিলেন যেখানে ইপিএফের সুবিধা রয়েছে। সেই ক্ষেত্রে এই স্কিম সার্টিফিকেট ব্যবহার করে আগের চাকরির পরিষেবার মেয়াদ নতুন চাকরির সঙ্গে যোগ করা যাবে। ফলে আগের চাকরিতে কাটানো সময় পুরোপুরি নষ্ট হবে না। অনেক কর্মীর জন্য এই নিয়ম ভবিষ্যতে পেনশনের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এবার আসি এমন একটি প্রশ্নে যেটা নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছে, ন্যূনতম ইপিএস পেনশন কি অবশেষে বাড়ানো হয়েছে? অনেকেই আশা করেছিলেন নতুন স্কিমের সঙ্গে হয়তো ন্যূনতম পেনশনের পরিমাণও বাড়বে, কিন্তু সরকারি বিজ্ঞপ্তিতে এমন কোনো ঘোষণা করা হয়নি। অর্থাৎ বর্তমানে যে নিয়ম কার্যকর রয়েছে সেটি বহাল থাকবে। এখনও পর্যন্ত ইপিএসের অধীনে ন্যূনতম মাসিক পেনশন 1000 টাকায় রয়েছে। এই নিয়মে কোনো পরিবর্তন করা হয়নি। আমাদের মনে হয় যেহেতু 1995-এর এই পেনশন স্কিমকে 2026-এ নতুনভাবে অন্তর্ভুক্ত করা হলো, সেহেতু ভবিষ্যতে অর্থাৎ আমরা কিছুদিনের মধ্যে আশা করতে পারি হয়তো এই ন্যূনতম পেনশনও বাড়ানো হতে পারে। দেখা যাক সরকার কি করে। তাই যারা নতুন স্কিমে বড় অঙ্কের ন্যূনতম পেনশন বৃদ্ধির আশা করছিলেন তাদের জন্য এই মুহূর্তে নতুন কোনো সুখবর নেই। তবে এবার এমন একটি পরিবর্তনের কথা বলবো যেটা সত্যিই গুরুত্বপূর্ণ। আগে অনেকেই অভিযোগ করতেন পেনশন ক্লেম জমা দেওয়ার পরে দীর্ঘদিন ধরে কোনো উত্তর পাওয়া যায় না, কখনো মাসের পর মাস অপেক্ষা করতে হতো। এই সমস্যার দিকে এবার নজর দিয়েছে সরকার। ইপিএস 2026 অনুযায়ী যদি কোনো সদস্য সমস্ত প্রয়োজনীয় নথি ঠিকভাবে জমা দেন তাহলে ইপিএফওকে 20 দিনের মধ্যেই সেই পেনশন দাবি নিষ্পত্তি করতে হবে। আর যদি কোনো কাগজে সমস্যা থাকে বা কোনো তথ্য অসম্পূর্ণ হয় তাহলে সেটিও একই 20 দিনের মধ্যে আবেদনকারীকে জানাতে হবে। অর্থাৎ আবেদন জমা দেওয়ার পরে দীর্ঘ সময় কোনো খবর না পাওয়ার পরিস্থিতি কমানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। ধরুন আপনার আবেদন সম্পূর্ণ ছিল, কোনো নথির ঘাটতি ছিল না, তারপরে যদি ইপিএফও কোনো যথাযথ কারণ ছাড়া আপনার দাবি নিষ্পত্তিতে দেরি করে তাহলে কি হবে? এই প্রশ্নের উত্তরই সম্ভবত নতুন স্কিমের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। এবার এমন পরিস্থিতিতে আবেদনকারী বার্ষিক 12% হারে সুদ পাওয়ার অধিকারী হবেন। অর্থাৎ অযথা দেরির কারণে সদস্য যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টি মাথায় রেখে এই বিধান যুক্ত করা হয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সুদের অর্থ সরকারি তহবিল থেকে দেয়া হবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী যে ইপিএফ কমিশনারের দায়িত্বে অযথা দেরি হয়েছে সেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বেতন থেকে এই অর্থ আদায় করা হবে। এই বিধান ভবিষ্যতে দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও দ্রুত এবং দায়িত্বশীল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার আসি হায়ার পেনশন নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আগেই বলেছি সুপ্রিম কোর্টের রায়ের পরে হায়ার পেনশনের সুযোগ তৈরি হয়েছিল। নতুন ইপিএস 2026-এ সেই ব্যবস্থাকে আনুষ্ঠানিকভাবে স্কিমের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে এই বিষয়ে আইনি অবস্থান আরও স্পষ্ট হবে এবং সদস্যদের জন্য নিয়ম বোঝাও সহজ হবে। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় যা প্রত্যেক পরিবারের জানা উচিত, পরিবার পেনশন এবং প্রতিবন্ধী পেনশনের নিয়মে কি কোনো পরিবর্তন হয়েছে? উত্তর হলো না। এই সুবিধাগুলো আগের মতোই চালু থাকবে। যোগ্য হলে পেনশনের সুবিধা পাবেন স্বামী বা স্ত্রী, সন্তান, অনাথ সন্তান, প্রতিবন্ধী সন্তান, নির্দিষ্ট ক্ষেত্রে মনোনীত ব্যক্তি, প্রযোজ্য হলে নির্ভরশীল বাবা মাও। এছাড়া একটি বিশেষ নিয়ম আগের মতোই বহাল রয়েছে। যদি কোনো সদস্য মারা যান এবং তার স্ত্রী জীবিত না থাকেন কিন্তু সন্তান থাকে তাহলে সেই সন্তানরা বিধবা পেনশনের 75% হারে মাসিক অনাথ পেনশন পাবে।
আর যদি কোনো সদস্য চাকরির সময় স্থায়ী এবং সম্পূর্ণভাবে প্রতিবন্ধী হয়ে যান, তাহলে সাধারণ যোগ্য পরিষেবার মেয়াদ পূর্ণ না হলেও তিনি প্রতিবন্ধী পেনশন পাওয়ার যোগ্য হবেন। তবে একটি শর্ত রয়েছে, পেনশন তহবিলে অন্তত 1 মাসের অবদান জমা থাকতে হবে। এখন প্রশ্ন হলো, এই পুরো পেনশন তহবিলের টাকা কোথায় বিনিয়োগ করা হবে? সরকার কি আগের নিয়মই রাখছে, নাকি এই ক্ষেত্রেও নতুন ব্যবস্থা এসেছে? আর কেন্দ্রীয় সরকারের অবদানের উপর যে ন্যূনতম রিটার্নের কথা বলা হয়েছে, সেটি আসলে কি? এবার আসি পেনশন তহবিলের বিনিয়োগ নিয়ে। এই বিষয়টি অনেকেই খুব একটা গুরুত্ব দেন না, কিন্তু আসলে ভবিষ্যতে পেনশন তহবিল কতটা নিরাপদ থাকবে এবং সেই অর্থের উপর কী ধরনের রিটার্ন পাওয়া যাবে, তা অনেকটাই এই নিয়মের উপর নির্ভর করে। নতুন ইপিএস 2026 বিজ্ঞপ্তিতে সরকার এই বিষয়েও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। সরকার জানিয়েছে, বর্তমান পেনশন তহবিলের যে অর্থ কেন্দ্রীয় সরকারের পাবলিক অ্যাকাউন্টে বিনিয়োগ করা হয়েছে, সেই অর্থ আগের মতোই সেখানে থাকবে। অর্থাৎ ইতিমধ্যে যেখানে টাকা রাখা হয়েছে সেটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছে না। এবার প্রশ্ন হলো, ভবিষ্যতে যে নতুন টাকা জমা হবে সেটা আর কী হবে? এখানেও সরকার নির্দিষ্ট নিয়ম জানিয়ে দিয়েছে। 1 এপ্রিল 2026 থেকে কেন্দ্রীয় সরকারের যে নতুন অবদান পেনশন তহবিলে জমা হবে, সেই অর্থও পাবলিক অ্যাকাউন্টে বিনিয়োগ করা হবে। এর সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। সরকার বলেছে, এই অর্থের উপর কমপক্ষে 8.5% হারে সুদ দেওয়া হবে। অর্থাৎ সরকারি অবদানের ক্ষেত্রে একটি ন্যূনতম রিটার্ন নিশ্চিত করা হয়েছে। এটি এমন একটি বিষয় যা অনেকের নজর এড়িয়ে গেলেও ভবিষ্যতের পেনশন তহবিল পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আপনার মতে নতুন ইপিএস 2026-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনটি? 20 দিনের মধ্যে পেনশন দাবি নিষ্পত্তির নিয়ম, নাকি বিনা কারণে দেরি হলে 12% সুদ দেওয়ার বিধান, নাকি আপনি মনে করেন এখনও ন্যূনতম 1000 টাকার পেনশন বাড়ানো উচিত ছিল? আপনার মতামত অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। আমি সব কমেন্ট পড়ি। আর যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এমনই সহজ ভাষায় ইপিএস, পেনশন, ব্যাংকিং এবং পার্সোনাল ফাইন্যান্স নিয়ে নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ, ভালো থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।